পুলিশ এত বড় হারামি, লিবিয়ার পুলিশ প্রশাসন এত বড় জানোয়ার, এত জানা ছিল না। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। মোহাম্মদ মিরাজ, ইতালি থেকে। তো আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি একটা ভাই। সে আসলে অনেক কষ্ট ফেস করে আছে আর কি। যার হিস্টোরি শুনলে আপনাদের সবারই চোখের পানি চলে আসবে এবং তার সঙ্গে ঘটে যাওয়া বাস্তব কাহিনী তুলে ধরবে। এবং যারা বর্তমানে বাংলাদেশে আছেন, লিবিয়া থেকে গেম দিতে চাচ্ছেন বা আপনি ভিন্ন দেশ থেকে আসতে চাচ্ছেন ইটালিতে অবৈধভাবে, তাদের অনেক উপকারে আসবে ভাই। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার পরিবারের সবাই কেমন আছে? পরিবারের সবাই আছে আলহামদুলিল্লাহ, এখন আছে ভালোই। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার পরিচয় দিবেন। পরিচয় দেওয়ার পরে যে আপনি বাংলাদেশ থেকে কি, কি স্টেপ বাই স্টেপ বলবেন যে কিভাবে আসলেন, আপনার সঙ্গে যে ঘটে গেল যেসব কাহিনীগুলা সবার উদ্দেশ্যে তুলে ধরবেন আরকি। আসসালামু আলাইকুম। আমি ভাই বাংলাদেশ থেকে দালালে আমাদের অনেক ঘুরাইছে। আমি পাসপোর্ট জমা দেওয়ার পরে প্রায় 2 মাস পর্যন্ত ঘুরাইছে দালালে বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে। হুম, হুম। 2 মাস পর্যন্ত ঘুরানোর পর হঠাৎ একদিন দালাল আমার ফোন দিল যে, রুহুল আমিন, তুমি আজকে 5টার ভিতরে ঢাকায় এয়ারপোর্টে থাকবা। 5টার ভিতরে, যেমন সকাল 10টা বাজে সেই সময় আমার ফোন দিছে, 5টার ভিতরে তুমি এয়ারপোর্টে থাকবা। তো কি করব এখন? আমি একটা কাজে গেছিলাম। সে আমার আব্বা দৌড়ে গেল যে, রুহুল এই বৃত্তান্ত, ফোন দিয়েছিল, দালাল এই বলছে। কি করব? সেখান থেকে বাড়িতে যাইয়া গোসল টোসল কইরা রেডি হইয়া এখন সবাই কই উঠিয়া তাই বাড়ি গুনে বাইরিলাম। বিকাল 5টার আগেই আমি এয়ারপোর্টের সামনে গেছি, যাই দালালকে ফোন দিছি বার দালালে কয় ওই হাজি ক্যাম্প আসো, হাজি ক্যাম্প। ওইখানে গেছি, যাওয়ার পরে কইছে হাজি ক্যাম্প অমুক বোর্ডিংয়ে গেছি। বোর্ডিংয়ে যাই দেখি একটা রুমের ভিতরে তাদের দেশি লোক আছে প্রায় 6-7 জন, আর আমি। গেলাম ওই জায়গায়। সে দালালকে বললাম যে, কি আপনারা বললেন যে 5টায় এয়ারপোর্টে থাকতে, আজকে ফ্লাইট, কি হইলো? সে ওই জায়গায় গেছি বার, সে কয় কি আজকে হবে না, 3 দিন পরে হবে। 3 দিনে বোর্ডিংয়ে রয়েছি। থাকার পরে 3 দিন থাকার পরে সে হঠাৎ দালালে বলল যে, তোমাদের এই সন্ধ্যা বিকাল 6টা বাজে তোমাদের ফ্লাইট, বিকাল 6টায়। তো গেলাম, টিকিট নিয়ে সবকিছু নিয়ে এয়ারপোর্টের ভিতর ঢুকলাম। ঢুকে আমাদের ফ্লাইট হইলো চেন্নাই। চেন্নাইয়ের ফ্লাইট দিল। চেন্নাই গেলাম, এয়ারপোর্টে নামলাম। নামার পরে আমাদের ওই জায়গায় থাকতে হবে হলো, এয়ারপোর্টের ভিতরে থাকতে হবে 23 ঘন্টা। 23 ঘন্টা এয়ারপোর্টের ভিতরে থাকতে ওইখান থেকে আবার ফ্লাইট হবে শ্রীলঙ্কায়। 23 ঘন্টা পরে শ্রীলঙ্কার ফ্লাইটে উঠলাম। শ্রীলঙ্কা যেয়ে নামলাম। নামার পরে ওইখান থেকে আমাদের যে বোর্ডিংয়ে আমাদের উঠাবে, যে হোটেলে উঠাবে, হোটেলের লোক গেল একজন, যাই একটা গাড়ি নিয়ে গেল, আমাদের হোটেলে আনলো। হোটেলে আনগা ওই জায়গায় আমাদের খাওন ঠাউন দিল, খাইলাম। শ্রীলঙ্কায় প্রায় 26-27 দিন শ্রীলঙ্কায় ছিলাম। তো আমাদের খাওয়াইতো কি নারকেল তেল দিয়ে। ওই দেশ হলো শ্রীলঙ্কা, হলো নারকেল তেলের পাক খায়, নারকেল তেল খায়। আমরা তো নারকেল তেলের পাক আমরা খাইতে পারবো না। হঠাৎ একজনের তো খাইতে পারবে না। এখন আমাদের খাওয়ার আমাদের হলো সয়াবিন তেলের। কারণ আমরা যদি হঠাৎ যাই আমাদের দেয় আমাকে কেরাসিন, এই কি আমরা খাইতে পারবো? তাই আমাদের দেয় নারকেল তেলের পাক করে আমাকে দিত, আমাদের পার্সেল করে আমাকে খাওয়ানো এনে দিত, কাগজে পেঁচাইয়া দিয়ে যেত। ডিম একদিন দিত, একদিন দিত মুরগি, এরকম এই দিয়ে মানে পার্সেল করে এনে আমাকে দিয়ে যেত। আমরা ওই দিয়ে খাইতাম। তো কয়দিন 2-3-4-5 দিন খাওয়ার পরে আমরা বলছি, ভাই আমরা তো খাইতে পারি না, তো একে কি হয়েছে? ভাই আমাদের হলো সয়াবিন তেল খাওয়ার হলো আমাদের তাই আমরা এই নারকেল তেলের পাক আমরা খাইতে পারি না।
তাতে কি করা যাবে হ্যাঁ বলছি সোয়াবিন যদি কোনো জায়গায় পান তার সোয়াবিন তেল আইনে আমাদের পাক করে দিন। হ্যাঁ অনেক দূরে যাইয়া সি বিচ যাইয়া সোয়াবিন তেল আনছে আমাদের জন্য। সোয়াবিন তেল আইনে পাক করিয়া হ্যাঁ আমাদের দিত। তো ওই জায়গায় রয়েছি 26-27 দিন রয়েছি, ওইভাবেই খাইছি, অনেক কষ্ট করে খাওয়ায় কষ্ট। হুম হুম খাইয়ে নিয়ে যে ফেলো ওইখান থেকে একদিন রাত্রে মেসেজ আইলো আসার পরে, ভাই তোমাদের কালকে ভোর 6টা বাজে তোমাদের ফ্লাইট, এয়ারপোর্টে যাবা। তো এই শ্রীলঙ্কা এয়ারপোর্টে গেলাম। তবে 6টায় আমাদের ফ্লাইট হলো দুবাইয়ের বিমানে গেলাম। দুবাই যাওয়ার পরে আমাদের ওই জায়গায় আমাদের থাকতে হবে হলো আবার 6 ঘন্টা। 6 ঘন্টা পর হলো যে দুবাই গনে 6 ঘন্টা পরে হলো মিশরের ফ্লাইট। হুম হুম তো 6 ঘন্টা ওই জায়গায় রইলাম। থাকার পরে আমরা একভাবে কি বইয়ে থাকা যায়? এক জায়গায় বইয়ে থাকা সম্ভব? তো এই জায়গায় তারপর রয়েছি। তো এই মিশরের ফ্লাইট হইলো। ফ্লাইট হওয়ার পরে গেলাম মিশর যাইয়া বিমানে করে নামছি পারি। আমাদের সব এক জায়গায় ডেকে আবার দাঁড়া করাইছে লাইন দিয়ে দাঁড়ানো করানোর পরে ওইখানের যে লোক ওই সব এয়ারপোর্টে তো লোকজন আগে সেট করাই থাকে। হুম হুম তো আমাদের পাসপোর্ট সব নিয়ে গেল। এসে আমরা আবার এক জায়গায় বসলাম, একটা রুমের ভিতর নিয়ে বসাইলো। এসে সবাই পাসপোর্ট আবার প্রায় আধা ঘন্টা পরে সবাই পাসপোর্ট দিয়ে দিল। দেওয়ার পরে এসে আমরা গেলাম উপরে যাইয়া 2 তলার উপরে গেলাম। যাওয়ার পরে আমাদের আগে যে লোকগুলো আসছে তারা মিশরে 2 দিন আগে আসছে। তো তাদের এই বেঙ্গাজির কোনো হয় না, ফ্লাইট হয় না। কলম্বো হলো এয়ারপোর্টের জায়গার নাম হলো কলম্বো, লিবিয়া। তাদের হয় না। তাই আমরা আসছি ওই জায়গায়। আমরা আসার পরে প্রায় ঘন্টাখানি পরে আমাদের ডাক দেওয়ার পরে আমাদের তোমাদের ফ্লাইট এই কয়টায়। তো আমরা গেছি, আমরা যাইয়া বিমানে উঠছি। ওঠার পরে আমরা তাদের তো আমরা লিবিয়া নিয়ে নামালো কলম্বো এয়ারপোর্টে। লিবিয়ায় গেলাম। তো আমাদের লিবিয়ার যে দালাল, হুম সেই দালালের গাড়ি আছে, গাড়ি পাঠাইতেছে। এই গাড়িতে আমাদের নিয়ে গেল অনেক দূর। পাহাড়ের লিবিয়ার শহরই তো মরুভূমি, মরুভূমির ভিতর দিয়ে নিয়ে গেল অনেক দূরে। নিয়ে একটা বিল্ডিং এর ভিতর রাখলো, একতলা একটা বিল্ডিং এর ভিতর রাখলো। একটা রুম, এরকম একটা রুমের ভিতরে লোক হবে প্রায় 25-26 জন লোক হবে এক রুমের ভিতরে। তো লিবিয়ায় গেছি পারগনি, আর চোখের ঘুম শেষ, চোখে কোনো ঘুম নাই। লিবিয়ায় রাত্রে কোনো ঘুমান যাবে না, আতঙ্ক আর আতঙ্ক। রুমে কোনো বাইরে যাবে না, রুমের ভিতর থাকতে হবে, কোনো শব্দ করা যাবে না, কোনো কাজ দেওয়া যাবে না, কিছু করা যাবে না, নিরিবিলি থাকতে হবে। মানে মানে এই রুমে কোনো লোক নাই, বাইরে দিয়ে লোক আসবে কিন্তু রুমে কোনো লোক নাই, এরকম ভাবতে হবে, এরকম ভাবে থাকতে হবে। তা রইলাম ওই জায়গায় বেঙ্গাজি রইলাম প্রায় 20-25 দিন রইলাম ওই জায়গায়। 25-26 দিন রইলাম ওই জায়গায় মোটামুটি খাওয়ার পরিবেশ ওই জায়গায় মোটামুটি পরিবেশ ছিল ভালোই। হ্যাঁ, ওই জায়গায় আমাদের পাক করেই খাইতে হয়েছে। মানে ওই জায়গার যে দালাল সে বাজার সদায় করে আইনে দিত, আমরা নিজেরা পাকেই খাইতাম, 2 বেলা পাক করতাম। ওই জায়গায় মোটামুটি খাওয়া ভালোই ছিল। তো ওইখান থেকে 26-27 দিন থাকার পরে ওইখান থেকে আমাদের আনলো একটা গাড়িতে। রাত 10টার সময় আমাদের খবর এলো যে তোমাকেও নিয়ে যাবে তিরিকুলি। তা গাড়ি আসলো, গাড়ি আসার পরে আমাদের 4 জন লোক উঠেলো গাড়িতে। তো রাত 10টায় গাড়ি উঠছি, গাড়ি ছাড়ছে, সারা রাত গাড়ি চলছে। বাইরে ভাই ওই জায়গায় গাড়ি যে কি চলে, ওই জায়গায় গাড়ি টান দিলেই 150-150-র উপরে গাড়ি চলে। এত চলে গাড়ি, এত ফোর্সের গাড়ি চালায়। তারপরেও সারা রাত একভাবে গাড়ি চলছে। তো 55টা 56টা চেকপোস্ট, প্রত্যেকটা চেকপোস্ট সেনাবাহিনী,
ওই জায়গায় সেনাবাহিনীতে আইলি চেক করে, সেনাবাহিনীতে চেক করে। তো ওইখান থেকে আসলাম অনেক কষ্টে মষ্টে, সারা রাত চলছে, সারাদিন চলছে, সারাদিন চল গিয়া সন্ধ্যা 7টা বাজে তেরিফুলি আনকে নামাইলো। তো কত দূর বাইরে ভাই চিন্তা করেন, বহুত দূর ভাই। বেঙ্গাজি গনে তিরিফুলি কত দূর। তো সারা রাত চলছে, সারাদিন চলছে। একটা গাড়ি যেভাবে চলে, একটা গাড়ি 150 180-তে যদি চলে তাহলে কি কি গতিতে চলে তো চিন্তা করেন। তো ওই জায়গায় আসলাম, আসার পর একটা রুমের ভিতরে 22 জন লোক, এক রুমের ভিতরে, ছোট্ট একটু রুম, ছোট্ট একটু রুম, 22 জন লোক। তো ওই জায়গায় রইলাম। এখানে কেউ তো ওই জায়গায় পক্ষীর মতো বয়ে থাকতে হয়, কোনো কথা কইতে পারবে না, ওই জায়গা কোনো মোবাইলে কথা কইতে পারবে না, কোনো সাউন্ড করতে পারবে না। রোডের সাইডে একটা রুম, এত সতর্কভাবে থাকতে হবে ভাই, কি যে আতঙ্কর জায়গা রে বাইরে ভাই, কেউ বিশ্বাস করতে পারবে না যে না আইছে। লিবিয়াটা আতঙ্ক জায়গা, লিবিয়াটা খুব ভয়াবহ জায়গা, লিবিয়ার শহর। সরকার তো নাই, এই জন্যই হলো এরকম পরিস্থিতি। ওই জায়গায় পিচ্ছি পিচ্ছি পোলাপান, তাদের কাছে অস্ত্র, এটা বাস্তব। তাদের কাছে অস্ত্র। আমরা বাইরে যাইতে পারবো না, একটু পানি আনতেন নাকি, ওই রুম ম্যানেজার আছে, সে একা বাইরে, তাও রাত্রে, যাতে কেউ না দেখে, চোরের মতো বাইরে দিতে হয়। যাইয়া আমাকে জন্য পানি আনে, পানি আনে, একবেলা খাওয়ান দেয় ওই জায়গায়। প্রথম যেখান থেকে আসলাম ওই জায়গায় 2 বেলা খাওয়ান দিত, আর এই জায়গায় দেয় হলো একবেলা, একবেলা খাওয়ান দেয়। তো একবেলা তাও মানে ভাত, তাও ভাত দেয় একবেলায়। তো এই জায়গায় রইলাম হলো প্রায় 1 মাস, 1 মাস রইলাম। আমি খালি ওধারে দালালদের ফোন দেই যে আমাদের গেম দেন, আমাদের গেম দেন। আমরা আমাদের যেখানে আনকে রাখছে, যে রুম জায়গাটা ভালো না, খুব আতঙ্ক। কিন্তু আস্তে 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 ওই জায়গায় লোক আসলাম, 20 জন 22 জন লোক ছিলাম। কিন্তু লোকগুলো নিতে 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 সবগুলো লোক নিয়ে গেছে ওইখান থেকে। তাই আমাদের 2 জন লোক ওই জায়গায় রাখছে। একজনের বাড়ি হলো মকসিদপুর, আমাদের বাড়ি মাদারীপুর। 2 জন লোক রাখছে। রাখার পরে মানে আমাদের আর গেম দেয় না, মানে আমাদের টাকা পয়সা সব নিয়ে গেছে ক্লিয়ার করে, অথচ আমাদের গেম দেয় না, অন্য অন্য লোক গেম দেয়। ওখানে 1 মাস থাকার পরে হঠাৎ একদিন সকালবেলা আমার ছোট ভাই ফোন দিল, ফোন দিয়া কথা বলতাছি, এর ভিতরেই পুলিশে দিয়ে লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলেছে, রুমের দরজা। লাথি দিয়ে দরজাটা ভাঙ্গিয়া ভিতরে ঢুইকা আমাদের মোবাইল, এখন মোবাইল তালাশ করে। আমি মোবাইল করছি কি ঠেলা দিয়ে কম্বলের ভিতর থুয়ে দিছি, কম্বলের ভিতর থুইছি। এখন আমরা যা ছিলাম 2 জন, আর রুম ম্যানেজার একজন, এই 3 জন আমাদের ওই রুমের ভিতর। তো 2 জনের মোবাইল আগে নিয়ে এনেছে আইগেই, আর আমাদের ঠেলা দিয়ে কম্বলের ভিতর থুইছি। এখন পুলিশে যে কি কইতাছে আর আমি যে কি কইতাছি পুলিশের সাথে, সব তো আমার ছোট ভাই শুনতে আছে। তাই পুলিশ হাতাই কোথাইয়া কম্বল ফিটকে ফিটকে হেলাইয়া মোবাইল নিয়ে গেল। মোবাইল নেওয়ার সাথে হয়তো মোবাইলটা বন্ধ করে দিতেছে। এই তো আমার ছোট ভাই তো বুঝে গেছে যে কি হয়েছে, ধরা খাইছে, ধরে নিয়ে গেছে, বসছে। বোঝার পরই গেল দালালের কাছে দৌড়িয়া, দালালের কাছে গেছে। দালালে কয় অগো ধরে নিয়েছে, ঠিক আছে, তো মোবাইল বন্ধ করে থুয়ে দাও, এমনি সারিয়ে দেবেন, এমনি সারিয়ে দেবেন। তো আমাকে ওইটা নেওয়ার পরে, পুলিশে নেওয়ার পরে, পুলিশ এত বড় হারামি, লিবিয়ার পুলিশ প্রশাসন এত বড় জানোয়ার, এত জানা ছিল না। পুলিশে নিয়ে আমাদের ক্যাম্পের ভিতরে ঢুকায় নাই, আমাদের রাখছে বাইরে এক রোডের সাইডে আবদাল জায়গায় একটা বিল্ডিং এর পিছনে নিয়ে রাখছে। তো আমাদের আনলো 3 জন, আর আমাদের পাশের রুমে অন্য এক দালালের লোক আসলো, হ্যাঁ আনলো লাস্ট জন। এই 11 জন লোক পুলিশে ধরে আনলো। ধরে আনার পরে আমাকে ক্যাম্পের ভিতর না ঢুকে আমাকে বাইরে রাখছে। বাইরে রেখে লিবি মাফিয়া তাদের ফোন দিছে, ওই পুলিশে ফোন দিছে, তারা 2টা গাড়ি গেছে, 2টা গাড়ি গেছে, ওই 2টা গাড়িতে এখন আমাদের উঠাবে। এখন ওই লিবি মাফিয়া হেরা যাওয়ার আগে পুলিশ আমরা বলছি
তো তোরা কত টাকা হইলে আমাদের ছাড়িয়ে দিবি, তাহলে আমরা টাকা দিই, তোরা আমাকে ছেড়ে দে। কয় না, তারা আমার বোন তো ছাড়বে না। আর ছাড়ায় তারা বিক্রি করে দিয়েছে ওই লিবি মাফিয়ার কাছে, পুলিশে। তো লিবি মাফিয়ারা নিয়ে গেল অনেক দূরে নিয়ে একটা সেনাবাহিনীর ক্যাম্প এই জায়গায়। তো এই শালারও সেনাবাহিনীর অগসাতে সেনাবাহিনীও জড়িত। তো নিয়ে গেছে সেনাবাহিনী ক্যাম্প, এর ভিতরে 4 তলা একটা বিল্ডিং, তো ওই বিল্ডিং এর নিচতলায় হলো আমাকে নিয়ে রাখছে। তো ওই আমরা একটা ফাঁকা আছে, জানালার একটা ফাঁকা আছে, ওইখান থেকে আমরা দেখতে আছি। তো এই সেনাবাহিনীর যারা ডিউটি করে, ওরাও ওই 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 বিল্ডিং এ থাকে, ওরাও ওই সাথে জড়িত, ওরাও এই আমাকে দেখে। ওরা যেখানে ডিউটিতে থাকে এগুলো আমরা দেখি যে ওই লোক ডিউটি করতেছে। ওই লোক আবার ঘুরলে দিয়ে যে সময় আসে আমার কাছে আইয়ে দেখে, দেখা মানে অগর সাথে বন্দুক থাকেই, রাইফেল থাকেই। ওরা আইয়া তো ওই জায়গায় নিয়ে লিবি মাফিয়ার সাথে হলো বাংলা আছে মাফিয়া, ওই অগর সাথে 3 জন। ওই শালারা হলো যে মারে বেশি। তো লিবিরা বেশি মারে না, না মারে, ওরা হলো খালি ওরা হলো নেয় টাকার জন্য। তো ওই জায়গায় গেছি বাড়ি 20 লক্ষ টাকার দায় দাঁড়া করতো ওরা। 20 লাখ করে টাকা দিতে হবে এক একজনের। এখন তো বাড়িতে তো দিছি ফোন, এরকম টাকা, ওরা টাকা চায়। এখন সবাই কান্দাকাটি হাই হুতাশ পড়িয়ে গেছে, এত টাকা কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো। মানে বাপ মার মনে কি পানি আছে? মানে বাপ মা এত চিন্তা করে আমার ছেলে বাঁচাইতে হইলে তো এখন টাকা লাগবে, এখন যে ফেলিও, কারণ টাকা রক্ত বেচলেও টাকা জোগাড় করতে হবে, ব্যবস্থা করতে হবে। এখন তাদের সাথে কথাবার্তা বলে, আমাদের নাম্বার নিয়েছে, নাম্বার নিয়ে এখন তারা হলো তাদের সাথে কথা বলে। এখন আমরা যে বাড়িগণে যে 1 লক্ষ টাকা দিয়েছে, ওই বাংলাদেশ মাফিয়া যে 1 লক্ষ টাকা দিয়েছে, ওই শালারা কোনো সময় আমার কয় না যে তোকে বাড়িগণে 1 লাখ টাকা দিয়েছে, এ কয় নাই। কারণ ওই যে ওরা নাম্বার নিয়েছে, ওরাই কথাবার্তা কয়। ওই যে আমাকে সাথে মোবাইলে এখন প্রথম যে সময় গেছি সেই সময় হলো মানে আমার নাম্বার নিয়ে কথা বলছে, টাকার দায় দাঁড়া করছে, ওই যে কথা কয়েছে, তারপর আর মোবাইল আমাকে দেয় নাই, কথা কইতে দেয় নাই। এখন অগর সাথে হলো যে বাড়িতে হলো কথাবার্তা হয়, টাকা পয়সা পাঠায় ওর কাছে, ওরাই সব গোপন রাখে। আর আমাকে দ্বারা বলে কি যে লিবি মাফিয়ারা যদি আহে, লিবিরা যদি আসে তোর কাছে যদি জিগায় যে টাকা দেছো, তোরা বলবি নো, নো। তো এরকম 11 জন লোক ধরে নেওয়ার পরে ওইখানে সবাই টাকা পয়সা দিয়েছে, কেউ 4 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম তোরা এমএসি দিয়েছে। তো আমার 1 লক্ষ টাকা দিয়েছে হেসে। এখন আমরা মনে মনে একটা চিন্তা করি যে এই জায়গায় আমরা যত টাকাই দেই, কিন্তু লিবিগো হাতে যায় না টাকা, বাংলাটা মেরে দিচ্ছে, বাংলারা টাকা মাইরে দিতেছে। তো মাইরে দেওয়ায় আমরা টের পাওয়ার পরে আমরা টাকা পয়সা আর দেই নাই, 1 লক্ষ টাকা দিয়েছে ওই পর্যন্তই, আর দেই নাই। না দেওয়ায় হঠাৎ করে একদিন, যেমন 15 দিন পরে ওই লিবিরা আইয়া আমাকে 2 জনকে নিয়ে গেল, আমারে আর আমার সাথে যে মকসিদপুরের লোক, এই 2জনরে তারা বিক্রি করে দিল। এখন অন্য জায়গায় বিক্রি করে দিল, বাংলা মাফিয়া আছে তার কাছে। তারা গাড়ি নিয়ে আসকে আমাকে নিয়ে গেল অনেক দূর, মানে এমন জায়গা নিয়েছে হ্যাঁ কোনো চীনকে আসার মতো কোনো কায়দা নেই, এরকম ভাবে নিয়েছে আর কি, এরকম ভাবে এমন জায়গায় নিয়েছে। তা মরুভূমির ভিতরে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে অনেক দূর। তো এনেছে, নেওয়ার পরই বিল্ডিং এর ভিতরে ঢুকানোর সাথে সাথেই আমাদের হাত বাঁধছে, আমাদের গালের ভিতরে গামছা দিয়ে বাঁধছে, আমাদের চোখ বাঁধছে, আমাদের সাথে কোনো কাপড় চোপড় ছিল না, একবারে উলঙ্গ এরকম ভাবে রাখছে। এখন মারে, ভিডিও কল দিয়ে বাড়িতে ফোন দেয়, আমাকে দেখায় আর পিড়ায়। একজনে পিছনে বন্দুক ঠেয়াই ধরে, ভাইরে ভাই ওরে কষ্ট রে ভাই, ধরে ভাইরে ভাই ওরে কষ্ট রে ভাই, এত কষ্ট কিসের জন্য? এই সময় আমরা এই করছি, আল্লাহ কিসের জন্য বিদেশ আমরা আসলাম, এত কষ্ট, বিদেশ এত কষ্ট, এত জানি না। তাই মারে, একজনে বন্দুক ঠেকাই ধরে, 2জনে পাইপ দিয়ে হলো পিঠায়, ওরে পিঠায় এরকম মোটা মোটা পাইপ,
আমার শরীরে পুরা শরীরে মাথার তালগিয়া থেকে পার তারাপন্থী কোনো জায়গায় বাত নাই। পার সাথে পাইপ বাঁধে বানকে দুজনে উঁচু করে ধরে আর দুজনে পার তারায় বাইরে এত মাইর খাইছি ওই জায়গায় থাইকা। প্রতিদিন 2 বেলা মারতো এরকম, প্রতিদিন 2 বেলা মারতো। আর বাড়িতে ফোন দিত, টাকা দে, টাকা দে। বাড়িতে তো টাকা তো জোগাড়টা করতে হবে। জোগাড় না করলে কিভাবে দেবে টাকাটা? এখন যে পেলেও টাকা পয়সা তো জোগাড় করাই লাগবে। মানে বাপ মার পরাণ এই মানে ওরকম মায়ের দেখলে বাড়ি বেচুক, ঘর বেচুক, জায়গা বেচুক, যা বেচুক, বেচকে টাকা জোগাড় করতেই হবে। এখন ওই জায়গায় এলো, তারা প্রথম টাকা চাইছে 25 লক্ষ টাকা। 25 লাখ টাকা 1 সপ্তাহের ভিতরে টাকা দিতে হবে 15 লাখ। 1 সপ্তাহের ভিতরে 15 লক্ষ টাকা দিতে হবে। আর মারে, ওরে মায়, যে সময় মারে পিছনে হাত বান্ধে, চোখ বান্ধে, গালের ভিতরে গামছা দিয়ে বান্ধে। এখন বাইরে আর যেমন এই যে মুরগি জবাই দিয়ে ছাড়লে গেলে যেরকম দাফায় ওরকম দাফায়, এরকম দাফায়। কারণ চিকুর তো দেওয়া যায় না, গালের ভিতরে গামছা দেওয়া, চিকুর দেওয়ার কায়দা নেই। কি যে মায়ের, কি যে বিপদ ভাই। মৌতের ঘর আর কি দেখেছি। মৌত কি জিনিস ভাই, জিনিসটা দেখছি যে আমাদের সাথে এক লোক, গাজীপুরের একটা লোক, ওইখান থেকে মায়ের খাইতে 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 টাকা পয়সা দিতে পারে না, ওই মারা গেছে। হায় আল্লাহ রে, কি জীবন! এখন নিয়ে হারে নিয়ে মরুভূমির ভিতরে ফেলাই দিছে। আরে জীবন আল্লাহ! আরে জীবন, আরে বিদেশ। তাই ওখানে 1 মাস মধ্যে রইলাম মাফিয়ার কাছে। কোন সময় কোন হান দিয়ে দিন যায়, কোন হান দিয়ে রাইত হয় আমরা কিছু জানি না, কারণ চোখে ঘুম নাই। মানে এরকম অন্ধকার রুম, কোনো জানলা নাই, একটা দরজা, লোহার দরজা, আর ভিতরে কোনো বাতি নাই। রাত্রেও কোনো বাতি জ্বালায় না, দিনেও কোনো বাতি জ্বালায় না, একেবারে অন্ধকার। কোন হান দিয়ে দিন যায়, কোন হান দিয়ে রাত যায় আমরা কিছু বলতে পারি না। তার ভিতরে আমাকে খাওয়ান দেয় কি, একটা খবজা, শুধু একটা খবজা, 4টা খবজার দাম 1 টাকা। 4টা খবজা 1 টাকা, আর একটা খবজা দেয় প্রতিদিন। আর হাফ লিটারের বোতল আছে, ওরকম বোতল, 1 বোতল পানি, তাও এমনি লাইনের পানি, কেনা পানি না, লাইনের পানি দেয়। ওই বোতল ভর্গে ভর্গে আনকে তারা লাইনের পানি দেয়। 24 ঘন্টায় ওই হাফ লিটার পানি খাইতে হবে, আর ওই একটা খবজা। এরকম কষ্ট করছি, যেরকম কষ্ট করছি মায়ের খাইছি, এরকম মানে খাওয়ান দেয় নাই। এক পোশাকে একটা শার্ট গায়ে ছিল, একটা প্যান্ট, একটা শার্ট, একটা না 2 মাস। ওই মাফিয়ার কাছে এই মাফিয়ার কাছে আবার মিলাইয়া 2 মাস একটা না এক পোশাকে। তো মায়ের খাইতে 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 ভাই, মানে শরীরের কিছু নাই, এরকম মায়ের খাইছি। তাই ওইখান থেকে প্রথম দেশে অনেক, মানে দাফে 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 টাকা দেশে, টাকা দেয়। প্রথম 25 লাখ নেওয়া হয়েছে। এখন কইতাছে তোদের আমরা গেম দিয়ে দেবো, আরো 10 লাখ টাকা দিবি। আমরা বলছি ভাই আমাদের কিচ্ছু নাই, সব বেচা কেনা করে, সব বেচকে কিনগে সব আপনাকে টাকা পয়সা দিচ্ছে, এখন আর আমাকে গেম দেওয়ার মতো কোনো কায়দা নাই। এত টাকা কিভাবে দিল, কিভাবে গোছাইলো? কিন্তু বাড়ি, আমি একটা বাড়ি করছিলাম, বাড়ি দেওয়া পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এখন মানে ছেলে সন্তান বাপ মা এখন নিঃস্ব, এখন রাস্তায় রাস্তায় থাকে। এই হলো পরিস্থিতি। এখন আপনাকেও এর পরে যে আবার যে টাকার যে দায় দাঁড়া করেন, এই টাকা আর দিতে পারবে না, তাহলে এই আসছে আমাকে মাইরে ফেলান, মাইরে ফেলান। না তোদের মারবো না, তোদের মারবো না, তো ওইভাবেই রাখবো, তোকেও কষ্ট দেবো। তো কষ্ট দেখলে ঠিকই তোর বাপ মা টাকা দেবে, কোথায় কোনো দেবে? টাকা দেওয়ার তো একটা লাইন থাকতে হবে। আমরা আবার বলি দেওয়ার তো একটা লাইন থাকতে হবে। ওই গেম না দিলে, গেমের টাকা না দিলে তোকে ছাড়বো না। কি করবো এখন? যে কয়জন ধরে নেছে সবাই দিতে আছে, সবার কাছ থেকে টাকা পয়সা নিতে আছে। আর মারে, যে সময় মারে ভাই, ওই প্রশাসনও অগর সাথে জড়িত, সেনাবাহিনীর লোক
ওই যে অস্ত্র অগো কাছে থাকে, হুম, সেনাবাহিনী ছাড়া ওই অস্ত্র থাকে না। হুম, ওই সেনাবাহিনীর কাছে ওই রাইফেল থাকে। ওই ওরাও যায় ভিতরে, ভিতরে যায়, ওই একজনের রাইফেল ঠেকাই ধরে, হুম, হুম, কয় টাকা দে নাহলে গুলি করে দেবো, গুলি করে দেবো, মারকে তো মরুভূমির ভিতরে ফেলাই দেবো। হুম, দুইজনে পিড়ায় আর একজনে বন্দুক ঠেকাই ধরে। তো মারতে 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 ভাই জগৎপন্থী, মানে ওরা তেনা যারা বানিয়ে ফেলে মারতে মারতে, হুম, এরকম মারা মারে। মার হুম, খাইতে 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 হ্যাঁ, সে মার দেখতে দেখতে ওদের বাপ মা তো পাগল হয়ে যায় এই মার দেখলে। প্রথম যেদিন নিল নিয়ে আমাদের মারলো, আমার মা তো অজ্ঞান হয়ে গেল মায়ের দেখে। হুম, ওই মায়ের দেখে মাফিয়ার কাছে মায়ের দেখে আমার ছেলেটা পাগলের মতো হয়ে গেল ভাই। খাওয়া দাওয়া সারান দিয়ে দিয়েছে, ভাত পানি খায় না, পাগলের মতো হয়ে গেছে। সবাই পাগলের মতো, খাওয়ানো একবারে বন্ধ। এত টাকা কোথায় পাবে, কোথায় গনে দেবে? আসলে একটু জমি দিল বিক্রি করে, আসলে বাড়ি হ্যাঁ দিল বিক্রি করে, এখন পথে পথে ঘরে। যে ফেলোক টাকা পয়সা, তাদের টাকা পয়সা তারা টাকা ছাড়া তো আর ছাড়বে না। সুদে সুদে করিয়ে টাকা আনলো, লোন করিয়ে টাকা আনলো, দিল তাদের টাকা। এইখানে দিল 1 লক্ষ টাকা, ওইখানে দিল, প্রথম দিল 25 লাখ, তারপরে দিল আবার 10 লাখ, 35 লাখ, 1,36,00,000। আর এখানে দিল 1 লাখ, এই 36 লক্ষ টাকা দিল ওই মাফিয়াকে। হুম, মাফিয়াকে দিল, তাই গড়ায় 2 মাস, মাফিয়ার কাছে 2 মাস। হুম, 2 মাসের ভিতর খালি শুধু মায়ের আর মায়ের, মায়ের একদিনও মায়ের নেই। যত টাকাই দেয় মায়ের মাপ নাই, মায়ের খাইতেই হবে। হুম, আর ফোন দেয় কি, ওই ব্যাংকে, ব্যাংক খোলার আগে ওরা মার শুরু করে। ওই মার দেখলে এমনি টাকা নিয়ে দৌড়ে ব্যাংকে যাবে ছাড়তে। হুম, এরকম এরকম অগ কাছে সিস্টেম জানা আছে ভাই, এগুলো বাংলা লোক তো, বাংলা মাফিয়া, ওরা তো জানে প্ল্যান সবকিছু। তো ওইখানে দিলাম টাকা পয়সা, হঠাৎ একদিন আমাদের ওই ভিতরে এক লোক, বাড়ি হলো কিশোরগঞ্জ, এই লোক হলো আবার, মানে টাকা পয়সা তো দিতে পারে না, হে অনেক আগে নেছে হ্যারে দুর্গা। হুম, তো হ্যারে অক কাছে রাখছে, হ্যার 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 কাছে চাবি দিয়া ও রাত্রে, হঠাৎ একদিন রাত্রে হুম, ওই মাফিয়ারা ওরা পালাই গেছে গিয়া, পালাই গেছে। কইছে তোরা হেনতা পলাই যাইছে গিয়া, এই ক্যাম্প রেড পড়বে। তো ওই ভোরবেলায় আজকে আমাদের বলাই উঠেলো ঘুমে ঘুমে। হুম, অন্য অন্য দিন রাত 3টা বাজে এই সময় মাফিয়ারাই আমাকে রুমের ভিতর ঢোকে। হুম, তো রাত 3টা 4টা বাজে যায়, ওরা আসে না। কারণটা কি? কারণ আমাকে তো ওই একটা হয়ে গেছে, ওই সময় আসবে। ঘুম তো জানি হয়ই না, ঘুম হুম, নাই। সারা রাত আমরা বইয়ে থাকি, আতঙ্ক, আতঙ্ক। লিবিয়া এটাই তো আতঙ্কর জায়গা বাইরে হুম, ভাই। লিবিয়া যে না আইছে কেউ জানবে না বাইরে ভাই, এত কষ্ট লিবিয়া। তাই হঠাৎ সকালবেলা ইয়া বললাম দিল যে ভাই ওঠেন, কি হয়েছে? তবে টাকা আমাকে এনতে পলাইতে হবে কে? কয় এই যে এই ক্যাম্প রেড পড়বে, পুলিশ আসবে, পুলিশে রেড দিবে, টাকা দাও। কে ওরা কোথায়? ওরা পর রাত্রে পলাই গেছে আর কি। এখনকার আমাকে মনে পানি আছে, টাকা পয়সাও দিলাম, এখন যদি আমরা আবার যদি ধরা খেয়ে যাই, তাহলে আবার আমাকে ঝামেলা। নিশ্চয় করে। নিঃস্ব, নিঃস্ব তো এমনি হয়ে গেছি। হুম, এখন আর কি আছে, মরারে কয় না, মরারে মারো কে, কয় নরে চরে না। তাই এরকম আমাকে দশা এখন। আর কি করার আছে, আর এখন আমাকে দৌড়াইতে হবে। তাই আমরা ওখানটা গেলাম, ওখানটা বাইরে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত মরুভূমির ভিতর দিয়ে আমরা দৌড়েছি। হুম, দৌড়াইতে দৌড়াইতে 1.5 ঘন্টা দৌড়েলে কতগুলো পথ দৌড়ের লাগে, অনেক সময় ভাই। অনেক সময়। তো দৌড়িতে দৌড়িতে যাইয়া একটা রাস্তা বা সামনে একটা রোড পাইছি, রোড দিয়ে হাঁটতাছি, হাঁটতে 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 কত দূর যাইয়া দেখি কি একটা ট্যাক্সি আইছে। ট্যাক্সি সিঙ্গেল দিছি, থামাইছে। থামানোর পরে ট্যাক্সিওয়ালার কইছি ভাই অমুক জায়গায় যাবা? কয় যাবো। কয় 60 টাকা দিতে হবে। হ্যাঁ, সে নামাকে ধরে নাই 1 পয়সাও, ষাট হুম, টাকা দিতে হবে, লিভিট 60 দিনের। হুম, হুম, তাই উঠলাম ওই ট্যাক্সিতে, গেলাম এই জায়গায়। এখন আমার সাথে যে একটা লোক ছিল, এর বাড়ি হলো
সিরাজগঞ্জ সিরাজগঞ্জ। তো সেই লোকের হ্যাঁ গো দেশি এক লোক দালালি করে, হ্যার কাছে বলে নাম্বার আছে, বলে ভাই আমাকে দেশি এক লোক আছে, তো হ্যার নাম্বার আছে আমার দ্বারে, তো আমি হ্যার ফোন দিই, দাও। তো ফোন দেবো কোথায় কোনে, মোবাইল তো নাই, মোবাইল তো নিয়ে গেছে, প্রথমে পুলিশে নিয়ে গেছে। হুম, হ্যাঁ সে এক ফ্যাক্সের দোকানে যাইয়া একটা মার্কেটের ভিতরে ঢুকিয়া হ্যাঁ কিছু ভাই এই বৃত্তান্ত, আমাকে দ্বারা টাকা পয়সা নাই, অনেক অনুরোধ করবে, হ্যাঁ সে 1 মিনিট কথা বলছে। এই দালালটা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে কয় আমি অমুক জায়গায় আছি, তো তোরা এই জায়গায় আয়, একটা গাড়ি নিয়ে আয়। মানে লিবিয়া ত্রিপলির ভিতরেই, এটা হলো মুসলিম, জায়গার নাম মুসলিম মার্কেট। তো ওই জায়গায় আয়, হ্যাঁ সে গেছি ওই জায়গায় গেছি এবার। মানে মেলা সময় চলে যাওয়ার পরে হ্যাঁ ওই লোকটা ওই জায়গায় আসলো, দাঁড়ান গিয়ে কইছে এই জায়গায় দাঁড়াও, দাঁড়াইছি। হ্যাঁ সেই লোকটাই ভাড়া ঘুরে দিয়েছে, 60 টাকা, 60 দিনের দিয়েছে ভাড়া, দেওয়ার পরে আর হুম, বাসায় নিয়ে গেছে। হেও দালাল। তো এই 3 তলার উপরে হ্যার একটা রুম আছে, লম্বা। মানে গেছে সেই জায়গায় অন্ধকার, হুম, অন্ধকার। এখন এই জায়গায় নেওয়ার পরে ভাই, এখন আবার চিন্তা করি কি, আবারও ভয় মনের মধ্যে। আবার মনের ভিতর ভয়, এখন হলো কয় না মনের ভিতর ঘাও। হুম, মানে এক জায়গায় কোন আইছি, এখন মনের ভিতর তো খালি ওই আতঙ্ক, আবার কোন জায়গায় আইলাম, আবার কি হবে, ও যদি আবার বেচকে দেয় তাহলে আবার কি হুম, হবে না, এরকম। তাই ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে আমাকে ওই জায়গায় থুইয়া ওই লোক আসলো বাইরা, বাইরা হুম, আজকে আমাকে জন্য নাস্তা নিয়ে গেল কিনে, জুস নেছে, কেক হুম, নেছে, কলা নেছে, এরকম এই খবজা খুবজা নেছে, নিয়ে আমাকে দেশে। হ্যাঁ সে এ কি খাওয়া আসে ভাই, যেখানে রয়েছি 2 মাস মধ্যে রয়েছি, খালি শুধু একটা খবজা, হুম, খবজা খাইছি একবেলা। খাইয়া মানে না খাইতে ভাই দেহ তো শেষ হয়ে গেছে, না খাইতে না খাইতে। কি অবস্থা ভাই রে, হ্যাঁ সে মারধর না ওই খাওয়া। জায়গায় আইছি, আসার পরে এখন দেয়, মানে ভিতরে যায় না ভাই, হুম, ভিতরে নার কাছে শুকাইয়া, এখন কি খাবো আর, খাওয়ান আসে না। এসে কইছি ভাই আমার একটা ফোন দিতে হবে, মানে হ্যার মোবাইল দিয়েছে, হ্যার মোবাইলে আমি নাম্বার উঠিয়ে বাড়িতে ফোন দিছি এবার, ফোন দেওয়ার সাথেই ধরছে, ধরগেই কয় কি অবস্থা, কেমন আছেন, আমি যাচ্ছি ভালো, আমি অমুক জায়গাটা পলাই আইয়া পড়ছি, এই মাফিয়ারা পলাই গেছে, আমরা ওইটা আইয়া পড়ছি, তো এখন আসেন কোথায়, অমুক জায়গায়। তো এখন কি করতে হবে, সেটা হচ্ছে আমরা যে আইছি, আমাদের কাছে টাকা পয়সা নেই, ট্যাক্সি ভাড়া এই অন্য এক লোকের কাছে নিয়ে দিছি, এখন এই মুহূর্তে টাকা লাগবে। এসে এই লিবির লিবিয়ার 300 টাকা, 300 টাকা পাঠাইতেছে, লিবিয়ার 300 হয়েছে, পাঠাইতেছে, দেওয়ার পরে বাংলার 5,000 লিবিয়ার হয়েছে 300 টাকা। হুম, ওই বাড়ির সাইডে দোকান আছে, দোকানে যাইয়া হ্যাঁ সেই বিকাশ দোকান আছে, ওই দোকানটা পাঠাইতেছে টাকা। পাঠানোর পরে হ্যাঁ সে ওই ভাই ওই 60 টাকা রাখলো, ওই ভাড়া, ট্যাক্সি ভাড়া, আর বাদ বাকি টাকা আমার দিল। হুম, ওই জায়গায় রইলাম 2 দিন, 2 দিন রইলাম, খাইলাম। তো ভাই আমি যা ভাবছিলাম মনে মনে, আবার কোন বিপদ জড়াই নই, হুম, আবার যদি বিক্রি করে দেয়, কারণ দালাল দিয়ে বিশ্বাস নাই। হুম, হ্যাঁ সে দেখি যে না, লোকটা মোটামুটি খারাপ না, ভালোই। তা আমাদের 2 দিন রাখলো, খাওয়াইলো। এরপরে আমাদের বাড়িগুনে এখন অন্য একটা দালাল ঠিক করবে কোন জায়গার, এটা হলো মিশ্রতায়। দালালের বাড়ি হলো বরিশাল, নাম হলো সিরাজ করে নাম। হুম, তো সিরাজের হাতে কন্ট্যাক্ট করলো, 15 লক্ষ টাকা গেম দেবে খালি, 15 লক্ষ টাকা। তো ওইখান থেকে ছাড়াই নেবে। তো এই মিশ্রত এখন একটা গাড়ি পাঠাইলো ওই সুমন ভাইয়ের কাছে, ওই যে মুসলিম, ওই হুম, জায়গায় গাড়ি পাঠাইলো। তো ওই গাড়িতে উঠে আমাদের নিয়ে গেল মিশ্রতায়, তরিকুলের কাছে। তরিকুল হলো রুম ম্যানেজার, সিরাজের ম্যানেজার। হুম, তো ওই জায়গায় গেছি, যাওয়ার পর ওর বাইরে ভাই ভয়, পরাণে যে ভয়, এই যে কে আর সহজে যায়, হুম, যেখানে যায় সেই জায়গায় আতঙ্ক আর আতঙ্ক, ভয়। তো নেওয়ার পরে এখন ওই জায়গায় যাওয়ার পরে, রুমের ভিতরে যাওয়ার পরে আমার ফোন দিছে,
তাদের মোবাইলে ফোন দিয়েছে পর এসে কইছে নতুন লোকটা আছে এর কাছে মোবাইলটা নে। এসে আমার দ্বারা নিয়েছে। এসে আমি কইছি ভাই আমার এই লাগবে আমার কিচ্ছু নাই। তো এক পোশাকে ২ মাস পর্যন্ত রইছি। এরপর কিছু থাকে? কিছুই থাকে না। তো হ্যাঁ, সে কইছে ভাই আমার প্যান্ট লাগবে, গেঞ্জি লাগবে, লুঙ্গি লাগবে। আমার এই লাগবে আর আমার ওষুধ লাগবে। ওষুধ ছাড়া বাঁচতে পারব না। হ্যাঁ, সে ওই হ্যার যে ম্যানেজার হ্যার বলছে এই ভাইয়ের যা লাগে সবকিছু কিনে এনে দে। সবকিছু দিয়েছে। কাপড়-চোপড় দিয়েছে, ওষুধপাতি দিয়েছে, সবকিছু ওই জায়গায় দিয়েছে। ওই জায়গায় ১ মাস রইছি মিশ্রতায়। ১ মাস থাকছি, খাইছি ওই জায়গায়। ভালোই। ১ মাস ওষুধপাতি খাইয়া একটু সুস্থ হইছি। সুস্থ হওয়ার পরে এখন সিরাজ ভাই বলে, "ভাই এখন আপনি কি সুস্থ হইছেন? আপনি কি গেম দিতে পারবেন?" আমি বলছি, "পারবো ভাই। গেম দিতে পারবো। এখন আপনি তাহলে যদি ভালো গেম হয় তাহলে আমাদের দেবেন। ভালো গেমে দেবেন।" আমি বলছি, "হ, কোরবানির আগেই ভালো গেম আছে, ওই গেমে দিয়ে দেবো।" আচ্ছা ঠিক আছে ভাই দেখেন। এখন আপনি যেটা ভালো আপনি এটা করেন। তো টাকা পয়সাও ক্লিয়ার হয়ে গেছে। তো ওইখান থেকে আনলো, ওই গাড়ির ভিতরে উঠাইলো মিশ্রতা গুনে। রাত্রে গাড়িতে উঠাইলো ডিকির ভিতরে। আরে ভাই রে ভাই কি যে কষ্ট! কষ্টর আর শেষ নাই। কষ্টর আর শেষ নাই। ডিকির ভিতরে উঠাইলো একটু হেনি জাগা। একটু জেলা জাগা ২ জন মানুষ কোনরকম একটু বসতে পারে। এই জায়গায় ৪ জন লোক। ২ জন নিচে হওয়া, এর উপরে আর ২ জন। ৪ জন লোক সবাই আনছে। একজনের উপরে একজন এরকম। একভাবে ৫ ঘন্টা গাড়ি চলছে। কত ভয় ওই জায়গায়। কত চেকপোস্ট। যেখানে চেকপোস্ট আসে কয় কোনো কথা বলবি না, কোনো নাড়াচাড়া করবি না। নিরিবিলি থাক। এরকম। তো ওই জায়গাতে আসলাম তিরিফুলি। তিরিফুলি আনলো একটা ঘরে। এই ঘরে আইয়ে দেখি লোক হবে ৫০-৬০ জন। তারও বেশি হবে। লম্বা একটা ঘর, টিন শেড করা সেই ঘরের ভিতর। তো লোক গিজ করে। এর ভিতরে আনছি, আইছি। আসার পরে ওই জায়গায় মানে শোয়ার মতো কোনো কায়দা নাই। লিবিয়ায় যে শোবে, ঘুমাবে এই সিস্টেম নাই। লিবিয়া হলো আতঙ্ক জায়গা। সবসময় পরানো থাকে ভয়। কোন সময় কি হবে, কোন সময় কি হবে? এই হলো একটা। তাই ওই জায়গায় বইয়ে থাকি। সারা রাত, সারাদিন একভাবে বইয়ে থাকি। ওই জায়গায় হলো পাকিস্তানি হলো আসলো একটা বাবুর্চি। তো আমাকে ওই জায়গায় খাওয়ান দিত। তিরিপুলি যেখানে আনলো। এই জায়গায় খাওয়ান দিত। ওই একবেলা ২ টা খবজা দিত, আর একবেলা পাস্তা দিত। একবেলা খবজা দিত, একবেলা পাস্তা দিত। ওই জায়গায় আরকি এরকম খাওয়াইলো। তো ওই জায়গায় পানির সমস্যা হয় নাই। পানি কিনে এনে দিত। আরকি খাওয়ায় যে যাই কষ্ট হইছে মোটামুটি। তো এখানে রইলাম প্রায় ১৪-১৫ দিন ওই জায়গায় হুম। তিরিফুলি। ১৪-১৫ দিন রইছি। এখন আইজ দেয়, কাইল দেয়, আইজ দেয়, কাইল দেয় এরকম আমাদের খালি ঘুরাইতেছে। ঘুরানোর পরে আমি দালালরে ফোন দেই যে, "ভাই আমাদের গেম দেবে কবে? এইভাবে কতদিন আমাকে থুয়ে দিলেন? এই জায়গায় মানে থাকায় কষ্ট, খাবারের ঘুমে কষ্ট। কষ্ট, সব খাওয়ায় কষ্ট, সব ফেলি কষ্ট ওই হুম, জায়গায়।" আর সে কয় দেবে নে, দেবে নে। এই বলে হঠাৎ একদিন সকালবেলা মুদি আইলো, আইয়া বলল যে, "তোরা রেডি হ।" সিরাজের লোক কয়জন? এসে আমরা হাত জাগাইছি। তো সিরাজের লোক আসলাম আমরা প্রায় ৩২ জন। হুম, হ্যাঁ, সে কয়, "সিরাজের লোক রেডি হ।" হ্যাঁ, সে সিরাজের লোক এরম এখানে ওই এক ডিকিতে গনে তো আইছি। এক ডিকিতে ভরে আনছে এই হুম, তিরিপুলি। এখন ওই হেনগনে আবার আরেক ডিকিতে ভরে। এখন নেবে সাগর পাড়ে। সাগর পাড়ে নেবে ডিকিতে। হ্যাঁ, সে নেছে এক ঘরে। সাগর পাড়ে না, নেবে হলো এখানে না গেম ঘরে। এখন নেবে হলো গেম ঘরে। হুম, হুম, ওই ডিকির ভিতর বইরা। আরে ভাই রে ভাই, কষ্ট আর কষ্ট। কষ্টের কোনো শেষ নাই। হুম। এত কষ্ট। কষ্ট করতে জীবনটা তেজপাতা হয়ে গেছে ভাই। লিবিয়া থেকে। তাই আসলাম ওইখান থেকে ডিকিতে ভিতর ভরে আনলো গেম ঘরে। গেম ঘরে আনগা
এখন যে জায়গায় আছি এখন বিল্ডিং এর চারো সাইড দিয়ে ওরা পাহারা দেয় আর ভিতর দিয়ে একজন ঘরে যদি কেউ মোবাইলে কথা কয় তাহলে আইয়ে বাড়ি শুরু করে দেয় বাড়ি বাইরে যদি হনে যে মোবাইলে কথা কইলে শব্দ হয় এই শব্দ বাইরে যায় বিল্ডিং এর বাইরে যায় তাহলে এই পিড়ায় কি আন্দার কুন্দারে এত কষ্ট রয়েছে ওইখানে আমার তো আর মোবাইল নেই মোবাইল তো পুলিশে নিয়ে গেছে ওই দেখা গেছে যার দ্বারা মোবাইল আছে হ্যাঁ কি ভাই আমার একটু কথা কইতে দেন এরকম অনেক নেয়ারা ঠেরা করিয়া আসে একটু কথা কই 1 মিনিট কথা কই মনে একটু সান্ত্বনা দিই এই এছাড়া আর কি করার আছে আর? তো ওই জায়গায় রইলাম খাইলাম প্রায় 12-13 দিন থাকলাম গেম ঘরে 12-13 দিন পরে একদিন রাত্রে রুম আইলো কয় সিরাজের লোক আছে ওই জায়গায় কয়জন অমকের তমকের কয়জন এর মিলাই দিলাইয়া লোক 60 জন লোক আনলো ওই সাগর পারে এখন গেম দেবে গেম হবে 60 জন লোক আনলো ওই কন্টিন গাড়ি ছোট ছোট কন্টিন গাড়ি গাদাইয়া ভরে খারাই থেকে মানে এই ফুলে মানে যেকালে বেরেক ধরে সব আড়ার দলা হয়ে যায় যেকালে বেরেক ধরে জাগতে ওই ফিলে আনলো সাগর পাড়ে আনলো আনগে বালির ভিতরে বহাইলো আর ওরা তো অস্ত্র নিয়া ঘুরতে আছে আর আমরা যদি কোনো মতো ওই জায়গায় একটু নাড়াচাড়া করি বইছি ওই কোনো আর ওটা যাবে না যদি একটু নাড়াচাড়া করি তো আমাকে বাড়িতে বন্দুক দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত বয়ে দিয়েছি বালির ভিতরে 1-1.5 ঘন্টা পরে আসলো ভোট আসলো এখন ওই লাইন মতো যাইতে হবে লাইন ছাড়া লাইন ভাঙ্গিয়া কেউ ভোটে উঠতে পারবে না লাইন মতো গেছি হাতরে যাই ভোটে ওঠা লাগে হাতরাইয়া কি শীত বাইরে ভাই এত শীত সাগর পাড়ে তো আরো শীত বেশি বাতাস তো হেয়ের ভিতরে কোট সহকারে পোশাক আশাক যাই পরা হেয়া হুদ দেয়া পানির ভিতরে নামিয়ে গেলাম হাতরাই যাইয়া এই হাতরাইয়া ভোরের কাছে গেলাম এখন তোর ভোরে উঠতে পারি না এই ওরা আবার নামছে 2 জন ওরা আবার ঠেলকে উঠাই উপরে এগুলো উঠছি উঠাইলো 60 জন লোক একটা ভোরে উঠাইলো গাদাইয়া এখানে ভোট ছাড়ছে 63 জন নিয়ে ওই সাথে ওরাও লিবি আছে হলো ওরা আছে 2 জন আমাদের ভোটেই উঠছে আবার আমাদের ভোটের পিছনে একটা খালি ভোট চালাই আসে ওই ভোটে আছে তেল কত সময় পর তেল ভরে দেয় যেন লিবিয়ার সাগর পার হইলাম মাল্টার সাগর পার হইলাম এরকম সাগর ধাপে পার হয়ে গেলাম যেন এই যে ইন্টারন্যাশনাল সাগরে আইলাম এখন ওরা বলে এখন আর তোকে ভয় নাই তোরা এখন যা কিছু সময় সাগরের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল ভাই এই সময় মনে হলো কি ভাই এখন আর বাঁচবো না সাগরের যে অবস্থা সে যে ঢেউ পরানে পানি নাই এরকম ধাপ করে ফেলায় ভোট উৎসাহ হয় ধাপ করে ফেলায় সেই সময় কি আর পরানে পানি থাকে রে ভাই সবাই আল্লাহ নাম নইতে ভাই মুখ দিয়ে সেবরি উঠ গিয়েছে সব সময় আল্লাহর নাম এছাড়া কোনো কথা নাই আর আজান দিতে আসি সবাই আজান দেয় একজন পর একজন খেলে আজান দিতেই আছি এইভাবে কষ্ট করতে যেন একটা বাতি দেখা গেল ল্যাম্পোদাসার একটা বাতি জ্বলে যেন বাতি দেখা গেল ওই যে ক্যাপ্টেন সে ক্যাপ্টেন বললো ওই যে বাতি দেখা যায় ল্যাম্পোদাসার এই আমরা জাহির দিলাম আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ